H.P. লাভক্রাফট এবং উইনিফ্রেড ভি জ্যাকসনের যৌথভাবে রচিত দ্য ক্রলিং ক্যাওস একটি গতানুগতিক ভৌতিক গল্প নয়, বরং এটি এক পরাবাস্তব, স্বপ্নীল এবং মহাজাগতিক ধ্বংসের কাব্যিক আখ্যান। এই গল্পটি পাঠকের চেতনায় আঘাত হানে, তাকে এক আফিমের ঘোরে ডুবিয়ে দিয়ে বাস্তবতার সীমানা ছাড়িয়ে এমন এক জগতে নিয়ে যায় যেখানে যুক্তি, সময় এবং স্থান তার সমস্ত অর্থ হারিয়ে ফেলে। গল্পের সূচনা হয় একবিংশ শতাব্দীর কোনো এক সময়ে, যখন পৃথিবী একঘেয়ে এবং সাধারণ হয়ে উঠেছে। গল্পের কথক এই যান্ত্রিক এবং অনুমানযোগ্য জীবনে ক্লান্ত এক ব্যক্তি বাস্তবতার নিস্তেজ রং থেকে মুক্তি পাওয়ার জন্য এক চরম পথ বেছে নেন। তিনি এক বিশেষ এবং শক্তিশালী আফিমের মিশ্রণ সেবন করেন, যা তাকে সাধারণ স্বপ্ন নয়, বরং অন্য কোনো মাত্রার অভিজ্ঞতার জগতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। তিনি এমন এক জগতের সন্ধান করছিলেন যা দৈনন্দিন জীবনের পরিচিতি থেকে বহু দূরে অবস্থিত, যেখানে সৌন্দর্য এবং আতঙ্ক হাত ধরাধরি করে চলে। আফিমের প্রভাব শুরু হওয়ার সাথে সাথেই কথকের চারপাশের জগৎটা গলে যেতে শুরু করে। তিনি অনুভব করেন যে তার শরীর হালকা হয়ে যাচ্ছে এবং তিনি এক অদ্ভুত শূন্যতার মধ্যে ভাসতে শুরু করেছেন। তার চেনা পৃথিবীর দেওয়ালগুলো কাঁচের মতো ভেঙে পড়ে এবং তিনি এক নতুন, উজ্জ্বল এবং অবাস্তব জগতের মধ্যে নিজেকে আবিষ্কার করেন। তিনি নিজেকে খুঁজে পান এক গ্রীষ্মমণ্ডলীয় অচেনা প্রান্তরে, যার সৌন্দর্য ছিল তীব্র এবং বিষাক্ত। চারদিকে ছিল অদ্ভুত, স্পন্দনশীল রঙের ফুল এবং সুগন্ধি উদ্ভিদ, যাদের ঘ্রাণ ছিল মাদকতায় ভরা। বাতাস ছিল উষ্ণ এবং ভারী, যা এক অলস এবং স্বপ্নীল আবেশ তৈরি করেছিল। এই কিজি সুন্দর ভূমির মাঝখানে ছিল এক প্রাচীন, খোদাই করা মন্দির, যার স্থাপত্য ছিল পৃথিবীর যে কোনো পরিচিত শৈলীর থেকে ভিন্ন। মন্দিরের ভেতরে এক হাতির দাঁতের সিংহাসনে বসেছিল এক অবিশ্বাস্য সুন্দর শিশু, যার চোখে ছিল দেবতাদের মতো জ্ঞান এবং উদাসীনতা। এই দৃশ্যটি ছিল শান্ত, কিন্তু তার গভীরে লুকিয়ে ছিল এক আসন্ন অমঙ্গলের ছায়া। হঠাৎ করেই এই শান্তি ও নিস্তব্ধতা ভেঙে যায়। দূর থেকে ভেসে আসে এক গম্ভীর, ক্রমবর্ধমান গর্জন। শব্দটি ধীরে ধীরে তীব্র হতে থাকে, যেন সমগ্র পৃথিবী তার আগমনে কেঁপে উঠছে। কথক বুঝতে পারেন এটি কোনো সাধারণ শব্দ নয়, এটি এক অকল্পনীয়, বিশাল ঢেউয়ের এগিয়ে আসার শব্দ। তিনি দেখেন দিগন্ত জুড়ে এক দৈত্যাকার, ফসফরাসের মতো উজ্জ্বল জলের প্রাচীর আকাশ স্পর্শ করে তাদের দিকে ধেয়ে আসছে। সেই ঢেউয়ের চূড়া থেকে ঠিকরে পড়া আলো চারপাশের সব কিছুকে এক অপার্থিব আভায় রাঙিয়ে দিচ্ছিল। সৌন্দর্য এবং বিনাশের এই চরম মিশ্রণ দেখে কথক একযোগে মুগ্ধ এবং আতঙ্কিত হয়ে পড়েন। সেই প্রলয়করী ঢেউ এসে সমগ্র ভূমি, মন্দির এবং সেই দেবশিশুটিকে গ্রাস করে ফেলে, কিন্তু কথক মারা যান না। তিনি সেই ঢেউয়ের বিশাল শক্তির দ্বারা বাহিত হয়ে জলের গভীরে এক অবিশ্বাস্য যাত্রায় সামিল হন। তিনি দেখেন সমুদ্রের অতলে তলিয়ে যাওয়া প্রাচীন শহর, অদ্ভুত এবং অজানা সামুদ্রিক জীব, এবং সেই ঢেউয়ের অলৌকিক আলোয় আলোকিত এক পরাবাস্তব জলজগৎ।
অবশেষে ঢেউয়ের গতি কমে আসে এবং তাকে এক বিশাল সাইক্লোপিয়ান দানবীয় শহরের উপকূলে নামিয়ে দেয়। এই শহরটি ছিল জলের গভীরে অবস্থিত, কিন্তু কোনো এক অদ্ভুত উপায়ে সেখানে বাতাস এবং আলো ছিল। শহরের স্থাপত্য ছিল মানুষের কল্পনার অতীত। বিশাল আকারের মিনার, অদ্ভুত জ্যামিতিক কোণ এবং দেওয়াল জুড়ে খোদাই করা প্রাচীন দেবতা এবং ভুলে যাওয়া ইতিহাসের কাহিনী। শহরটি ছিল সম্পূর্ণ জনশূন্য এবং তার বিশালতা এক ধরনের শূন্যতা এবং একাকিত্বের অনুভূতি তৈরি করছিল। সেই নিস্তব্ধ শহরের মধ্যে কথক এক গম্ভীর এবং আদেশসূচক কণ্ঠস্বর শুনতে পান। সেই কণ্ঠস্বর তাকে শহরের সবচেয়ে উঁচু মিনারটির চূড়ায় আরোহণ করার জন্য নির্দেশ দেয়। সেই আদেশের মধ্যে এমন এক শক্তি ছিল যা অস্বীকার করার ক্ষমতা তার ছিল না। তিনি সেই জনশূন্য শহরের বিশাল সরণি এবং সিঁড়ি বেয়ে সেই মিনারের দিকে এগিয়ে যান। তার এই যাত্রা ছিল দীর্ঘ এবং নিঃসঙ্গ। অবশেষে যখন তিনি মিনারের চূড়ায় পৌঁছান, তিনি এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পান। তিনি আর সমুদ্রের গভীরে ছিলেন না, বরং এক বিশাল পর্বতের চূড়ায় দাঁড়িয়েছিলেন, যেখান থেকে নিচে আর একটি শহর দেখা যাচ্ছিল। কিন্তু তার মাথার ওপরের আকাশটি ছিল অচেনা। সেখানে কোনো পরিচিত নক্ষত্র ছিল না, বরং আলোর এক ঘূর্ণায়মান বিশৃঙ্খলা। আর ঠিক সেই মুহূর্তেই তিনি প্রত্যক্ষ করেন মহাবিশ্বের অন্তিম লগ্ন, সর্বগ্রাসী বিনাশের সেই দৃশ্য, যাই হল দ্য ক্রলিং ক্যাওস বা হামাগুড়ি দেওয়া বিশৃঙ্খলা। তার চোখের সামনে নিচের শহরটি ক্ষয় পেতে শুরু করে। দালানগুলো ধুলোর মতো ঝরে পড়তে থাকে, রং এবং আকৃতি গলে গিয়ে একাকার হয়ে যায়। আকাশের তারাগুলো কাঁপতে কাঁপতে নিভে যেতে শুরু করে। পদার্থবিজ্ঞানের সমস্ত নিয়ম ভেঙে পড়তে থাকে এবং স্থান এবং কাল তার সমস্ত অর্থ হারিয়ে ফেলে। এটি কোনো দানবের আক্রমণ ছিল না, এটি ছিল স্বয়ং বাস্তবতার মৃত্যু। মহাবিশ্বের শেষ আলো এবং শেষ শব্দ সেই শহরের উপরে কেন্দ্রীভূত হয়ে তারপর চিরকালের জন্য অন্ধকারে এবং নীরবতায় বিলীন হয়ে যায়। সব কিছু, বস্তু, শক্তি, চিন্তা এক আদিম, রূপহীন এবং অন্তহীন বিশৃঙ্খলার মধ্যে মিশে যেতে থাকে। কথক অনুভব করেন যে তার নিজের চেতনাও সেই সর্বগ্রাসী বিশৃঙ্খলার মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। তার শরীর, তার চিন্তা, তার অস্তিত্ব সব কিছুই সেই হামাগুড়ি দেওয়া বিশৃঙ্খলার অংশ হয়ে পড়ছে। কিন্তু তার মধ্যে কোনো ভয় ছিল না, ছিল না কোনো দুঃখ বা প্রতিরোধ, বরং তিনি অনুভব করেন এক অদ্ভুত প্রশান্তি, যেন বহু যুগ ধরে যাত্রা করার পর তিনি অবশেষে নিজের ঘরে ফিরে এসেছেন। তার ব্যক্তিগত চেতনা সেই মহাজাগতিক শূন্যতার মধ্যে মিশে যায় এবং তার স্বতন্ত্র অস্তিত্বের অবসান ঘটে। গল্পটি এখানেই শেষ হয়, কোনো উপসংহার বা ব্যাখ্যা ছাড়াই। যেমনভাবে একটি স্বপ্ন হঠাৎ করেই শেষ হয়ে যায়, তেমনি এই কাহিনীটিও মহাবিশ্বের অন্তিম লগ্নের চরম শূন্যতায় এসে থেমে যায়, পাঠককে এক বর্ণনাতীত বিস্ময় এবং মহাজাগতিক আতঙ্কের মধ্যে রেখে। এটি হলো সেই অভিজ্ঞতার গল্প যেখানে মানুষ তার ক্ষুদ্র অস্তিত্বের সীমানা ছাড়িয়ে মহাবিশ্বের জন্ম এবং মৃত্যুর আদিম নৃত্যের সাক্ষী হয় এবং অবশেষে সেই নৃত্যের মধ্যেই নিজেকে হারিয়ে ফেলে।